আলাস্কার ঠান্ডা বাতাসে যখন দুজন নেতা মুখোমুখি বসে, বিশ্ব রাজনীতির থার্মোমিটার হঠাৎই লালচে হয়ে ওঠে। একদিকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, দীর্ঘদিনের শক্তিমান দাবাড়ু, যিনি জানেন কিভাবে ছোট ছোট কৌশল দিয়ে বড় বড় ভূখণ্ডকে বাস্তবতার মানচিত্রে নামিয়ে আনতে হয়। অন্যদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার আচরণ বারবার প্রশ্ন তুলে দিয়েছে পশ্চিমা ঐক্যের ভবিষ্যৎ নিয়ে। এই বৈঠকের ভৌগোলিক অবস্থান নিজেই যেন একটা বার্তা। পুতিন আবার যুক্তরাষ্ট্রের স্বাগত এবং ভূখণ্ড সমর্পণকে নতুন কোনো ব্যাপার হিসেবে দেখার কারণ নেই। বৈঠক শেষ হতেই বোঝা যায় গতি যে কারো পক্ষে তা নিয়ে বিরোধ নেই, সবটাই পুতিনের দিকে গড়াচ্ছে। এই মুহূর্তে যে বাক্যটি আঘাতের মতো শোনায় সেটি বিশ্লেষণের কেন্দ্রে। ট্রাম্প ইউক্রেনকে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এতে পৃথিবী অসীমভাবে আরও বিপজ্জনক হয়েছে। এটি কেবল কোনো রাষ্ট্রের পরাজয় নয়, এটি এক আদর্শের পরাজয়। 1941 সাল থেকে যে নীতির উপর পশ্চিমা জোট দাঁড়িয়েছিল, সেই আদর্শকে ধাক্কা দেওয়া। আগ্রাসন পুরস্কৃত হচ্ছে, বল প্রয়োগের সীমান্ত বদলানোই নতুন বাস্তবতা। এক ভঙ্গুর একনায়কতন্ত্র, যার অর্থনীতি পশ্চিমা জোটের তুলনায় 40 ভাগের 1 ভাগও নয়, সেই জোটকেই পিছনে ঠেলে দিয়েছে। গণতন্ত্রের মর্যাদা, ইতিহাসের পাতায় সুয়েজ সংকটের সঙ্গে তুলনা নিয়ে আলোচনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠতেই পারে, এমন ভাঙন কিভাবে সম্ভব হলো? ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকেই পুতিনের প্রতি নরম, তোষামোদী সুর, বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি কঠোরতা, আক্রমণাত্মক ভাষা। এই বৈপরীত্যের উৎস কি? ব্যাখ্যা হাজির হয়েছে নানা সংস্করণে। কেউ বলে হান্টার বাইডেনকে ঘিরে মার্কিন রাজনীতির অভ্যন্তরীণ কেলেঙ্কারিতে জেলেনস্কির ক্ষুদ্র এক ভূমিকা ট্রাম্প ভুলতে পারেননি। কেউ বলে পুতিনের হাতে তার সম্পর্কে গোপন ক্ষতিকর তথ্য থাকতে পারে। আবার কেউ বলে স্বৈরশাসকদের প্রতি ট্রাম্পের এক ধরনের স্বাভাবিক আনুগত্য কাজ করে। কিন্তু পরিণতি কেন্দ্রিক বিশ্লেষণ বলছে, উদ্দেশ্য যাই হোক, ফল যা দাঁড়িয়েছে তাতে ট্রাম্প এমন আচরণই করেছেন যা একজন রুশ স্বার্থ রক্ষাকারী করত। ইউক্রেন ইস্যুতে নমনীয়তা তো বটেই। ডেনমার্কের বিরুদ্ধে আগ্রাসী ভূখণ্ড দাবির ইঙ্গিত থেকে কানাডাকে দখলের হুমকি, সবকিছুই সেই কোরাসে মিলে গেছে। উপরন্তু তার শুল্ক নীতি পশ্চিমা অর্থনীতিতে যে ধাক্কা দিয়েছে, তার রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ক্ষতিটুকুও যেন ম্লান করে দেয়। পুতিনের জন্য এর চেয়ে অনুকূল অবস্থা আর কী বা হতে পারত? প্রস্তাবিত যুদ্ধবিরতির কাঠামো যদিও পুরোপুরি প্রকাশ্য নয়, তবুও ফাঁস হওয়া ইঙ্গিতগুলো একটি স্পষ্ট রূপরেখা টেনে দেয়। রাশিয়া অধিকাংশ দখল বজায় রাখবে, শুধু 2014 ক্রিমিয়ায় নয়, 2022 পর যে বিস্তীর্ণ এলাকাগুলো মুঠোবন্দী হয়েছে সেগুলোর বড় অংশ। এমনকি ডোনেস্কের যেসব অংশ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে, সেগুলো রুশ হাতে চলে যাওয়ার সম্ভাবনা উচ্চকণ্ঠে ঘুরছে। তারপর নিষেধাজ্ঞা শিথিল হবে। 2014 আগের তুলনায়ও মার্কিন রুশ অর্থনৈতিক লেনদেন বাড়তে পারে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে। এই 3টি লাইনে ভবিষ্যৎ ভূ রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা হয়ে যায়। জোটের অঙ্ক মুছে, একক শক্তির পরিধি বাড়ে, আর আন্তর্জাতিক নিয়ম নৈতিকতার জায়গায় কাঁচা শক্তির হাসি চওড়া হয়। এখানে মূল প্রশ্ন, এই ছাড় ছাঁটাই কি রাশিয়ার জন্য বিজয় ঘণ্টা? বিশ্লেষণ বলছে, হ্যাঁ, বিশাল এই প্রতীকী দুই দিক থেকেই। কারণ ন্যাটো আকাঙ্ক্ষা ক্রিমিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি, সীমানা কোথায় জমাট বাঁধবে, এসব বিবরণ দিয়ে চুক্তিপত্র সাজালেও মোট ফলটি নির্ধারক আগ্রাসন লাভজনক শক্তি দিয়ে সীমান্ত বদলানো যায়। একবার এই বার্তা প্রতিষ্ঠা পেলে আন্তর্জাতিক শৃঙ্খলার মেরুদণ্ডে চির ধরতে সময় লাগে না। সেই চির দিয়ে অনুকূলে বিপরীতে আরও হাজারটা বাস্তববাদী কূটনীতি ঢুকে পড়ে এবং আদর্শ কেন্দ্রিক কূটনীতির জায়গা ছোট হতে থাকে। কিন্তু আমরা ইউক্রেনকে কেন সমর্থন করেছিলাম? জেলেনস্কি ব্যক্তিগতভাবে কত সাহসী, কত জনপ্রিয়,
এসব দিয়ে কি কোনো যুদ্ধনীতির বিশ্লেষণ দাঁড়ায়? না, ইউক্রেনকে সমর্থনের কারণ ছিল নীতিগত এবং ন্যায়ভিত্তিক, আগ্রাসিত পক্ষকে সহায়তা। কোনো হুমকি না দিয়েও প্রতিবেশীর আক্রমণের শিকার, এটা আন্তর্জাতিক আইনের ভাষায় শুধু একটি ঘটনা নয়, একটি পরীক্ষার প্রশ্ন। 1994 সালে ইউক্রেন যখন পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল, তখন যে লিখিত প্রতিশ্রুতি পেয়েছিল তার সীমানা ও স্বাধীনতাকে সম্মান করা হবে, সেই প্রতিশ্রুতির সাক্ষী ছিল ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিজেই। এই নথিটি এমন এক চেক যা আন্তর্জাতিক অঙ্গনে নগদায়িত না হলে ভবিষ্যতের কোনো অপারমাণবিকীকরণ আলোচনায় বিশ্বাসযোগ্য থাকে না। 1941 সালের আগস্ট নিউফাউন্ডল্যান্ডে চার্চিল ও রুজভেল্টের বৈঠক। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে আনুষ্ঠানিকভাবে জড়ায়নি, তবু যে নীতিসূত্র তারা প্রস্তাব করল, আটলান্টিক চার্টার, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী গঠনের নকশা হয়ে উঠল। এতে ছিল সরল কিন্তু শক্ত বাণী: বল প্রয়োগে কোনো ভূখণ্ড দখল বৈধ নয়, স্থানীয় মানুষের সম্মতি ছাড়া সীমান্ত বদলানো চলবে না, সমুদ্রপথ উন্মুক্ত থাকবে, কাঁচামাল বিশ্ববাজারে প্রবাহিত হবে, আর গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণের ধারণা স্বৈরশাসনের উপরে মর্যাদা পায়। পরে জাতিসংঘ সনদ ও ন্যাটো চুক্তি এই ধারার ধারক। আজ যদি রুশ বাহিনী দখল করে রাখা অধিকাংশ এলাকা থেকে পিছু না হটে, বরং সেগুলোকে চুক্তির ছায়ায় স্থায়ী রূপ দেয়, যদি নিষেধাজ্ঞা দুর্বল হয় আর ইউক্রেনের অস্ত্র সরবরাহ থামে, তবে বার্তাটা দাঁড়ায় নীতির চেয়ে শক্তির হিসাব বড়। আরও বিপজ্জনক হলো, এই বার্তা কেবল ইউরোপের পূর্ব প্রান্তে আটকে থাকে না, এটি চলে যায় প্রত্যেকটা অখুশি ভূখণ্ডের শাসকের টেবিলে, প্রত্যেক সম্ভাব্য আগ্রাসীর কানে। এখানে আরেকটি দ্বিধা কাজ করে: ইউক্রেনের ভেতরের রাজনীতি। জেলেনস্কির বিরুদ্ধে দুর্নীতি বিরোধী সংস্থার উপর চাপ, কিছু সরকারি চুক্তিতে অনিয়মের অভিযোগ, স্থানীয় সরকারকে দুর্বল করা, সমালোচনামূলক মেয়রদের সরিয়ে দেওয়া, এসব অভিযোগ গত সপ্তাহে জনরোষের রূপ নিয়েছে। যুদ্ধের মাঝে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বিষাক্ত, কারণ অস্ত্র কেনাকাটার টাকাটি যদি অদৃশ্য হয়ে যায়, ফ্রন্টলাইনে যে সৈনিক দাঁড়িয়ে আছে তার হাতে কামানটি ওঠে না। তবে ত্রুটিগুলো থাকা সত্ত্বেও 1994-এর গ্যারান্টি কখনো শর্ত সাপেক্ষ ছিল না। কে ক্ষমতায় আছে বা সরকার কেমন তার ওপর নয়। যুদ্ধবিরতির খসড়ায় যদি রুশ স্বার্থই পরিণামে জিতে যায়, তবে ইউক্রেনের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণ অনিবার্য। জনরোষ, নেতৃত্ব পরিবর্তন, নতুন মেরুকরণ, সবই সম্ভব। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পরীক্ষায় আরও বড় বিস্ফোরণ ঘটে নীরবে। প্রতিটি ছোট স্বৈরশাসক শেখে ন্যাটো তার বন্ধুদেরও রক্ষা করতে পারল না। তখন জোট, স্মার্টনেস, সম্মিলিত নিরাপত্তা, সব শব্দকেই ভোঁতা শোনা যায়। ফলশ্রুতিতে আঞ্চলিক জোট রাজনীতি মাথা তোলে। শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়রা নিজেদের ছোট ছোট এক্সক্লুসিভ চুক্তি বানায়, বিশ্বব্যবস্থা ছিন্ন ভিন্ন হওয়ার ঝুঁকি বাড়ে। এই ল্যান্ডস্কেপে ট্রাম্প-পুতিন বৈঠকের ফ্রেমটি একেবারে কেন্দ্রীয়। এটি কেবল দুই নেতার সাক্ষাৎ নয়, এটি দুই দর্শনের ধাক্কাধাক্কি। একদিকে আটলান্টিক চার্টারের অক্ষরে অক্ষরে মেনে চলা, যার প্রাণ সীমান্ত বল প্রয়োগে বদলানো চলবে না। অন্যদিকে বাস্তববাদী শক্তিকেন্দ্রিক সংলাপ, যা নেওয়া হয়েছে সেটাই বাস্তবতা, এবার বাণিজ্য করি। প্রিয় দর্শক, ইউক্রেনের সাথে ট্রাম্পের এই বিশ্বাসঘাতকতা আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউক্রেনের সামরিক শক্তির বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।